আজকের নাটক স্বপ্নের জানালা। রচনা জিয়া আনসারি, প্রযোজনা সিরাজুল মজিদ মামুন। নাট্যানুষ্ঠান স্বপ্নের জানালা। আমার নাম হাসিবুর রহমান। আমার হাতে স্টেন। কিছুক্ষণ আগে পর্যন্ত এটা থেকে বুলেটগুলো ছুটছিল। অন্ধকারে আগুনের বৃষ্টির মতো মনে হচ্ছিল। ছেলেবেলায় শীতের রাতে গ্রামের বাড়িতে মা যখন ফুঁকনি দিয়ে জ্বলন্ত গুঁড়িটাতে ফুঁ দিত, তখন যেমন করে ফুলকিগুলো ছুটতে থাকতো, স্টেনের নল দিয়ে আগুনের ফুলকির মতো ছুটে চলা গুলির দিকে তাকিয়ে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে। হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা। এই কিছুক্ষণ আগে আমাদের সেক্টরে যুদ্ধ শেষ হয়েছে। শত্রু সৈন্য আত্মসমর্পণ করেছে। যুদ্ধ শেষের ঠিক আগের মুহূর্তে হঠাৎ ছেলেবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। বেশ কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে গ্রামের মেঠো পথে ক্যাম্প থেকে অনেক দূর চলে গিয়েছিলাম। অন্ধকারে পথের নিশানা হারিয়ে অনেক দেরিতে যখন ক্যাম্পে ফিরলাম, সবাই তখন ফিরে গেছে। জয়ের আনন্দে ওরা হয়তো আমার অনুপস্থিতি টেরই পায়নি। যুদ্ধে আমরা জিতেছি। সকালে খবর এসেছে দেশ স্বাধীন হয়েছে। দল ছাড়া আমি এখন ঢাকার পথে হেঁটে চলেছি। ভোর পর্যন্ত অপেক্ষা করলে হয়তো গাড়ি ঘোড়া একটা কিছু পাওয়া যেত, কিন্তু সে তো এখন অনেক দেরি। তার চেয়ে এই ভালো, অন্ধকারে হাঁটতে ভালোই লাগছে। শীতের হাওয়ায় একটু একটু কাঁপুনি লাগছে, কিন্তু এই হাওয়ার গন্ধ কত মিষ্টি। এতে নেই কোনো পরাধীনতার গ্লানি। যুদ্ধ শেষে আমি ঢাকা ফিরছি। সেখানে আমার বাবা আছেন, আর আছে শম্পা। সরকারি অফিসের কলম পেশা কেরানি আমার বাবা। সারাদিন অফিসের হাড়ভাঙা খাটুনির পর ঘরে ফিরে ভাঙা তক্তপোষের ওপর শুয়ে মার সঙ্গে সংসারের সুখ দুঃখের গল্প করতেন। আইএ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ আমার খুব কমই হতো। সকালে উঠে বাবা থলে হাতে বাজারে চলে যেতেন, আমি তখনও বিছানায়। বাজার থেকে ফিরে বাবা যখন নাকে মুখে চারটে গুঁজে অফিসের পথে রওনা হতেন, তার অনেক আগেই আমি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে পৌঁছে যেতাম। রাতে আমি যখন বাড়ি ফিরতাম, বাবার তখন একঘুম হয়ে গেছে। মাঝে মাঝে যেদিন বাবার সামনে পড়ে যেতাম, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? ইয়ে হলে আমাদের একটা মিটিং ছিল। মিটিং? কি হবে এসব মিটিং করে বাবা? দেখ, আগে পড়াশোনা শেষ কর, তারপর যত খুশি মিটিং সভা সমিতি কর, কেউ কিচ্ছু বলবে না। তুমি বড় হয়েছো, তোমাকে নতুন করে এসব আর শেখাতে হবে না নিশ্চয়ই। যাকে, তোমার মা খাবার গরম করে তোমার জন্য বসে আছেন, খেয়ে নিয়ে তাকে একটু রেহাই দাওগে। সে বেচারিও সারাদিন খেটে খুঁটে কোথায় একটু বিশ্রাম করবে, তা না রাত দুপুর পর্যন্ত ছেলের খাবার আগলে বসে থাকছেন। আমি খেয়ে এসেছি বাবা। তাহলে তো আরও ভালো করেছো। হোটেলের ওই সব ছাই ভস্যগুলো খেয়ে শরীরের অবস্থাও তো। যাও, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। আমার মা, সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরে স্নেহময়ী মা। সংসারের শত অভাব অভিযোগেও মার মুখের হাসি সবসময় লেগেই থাকত। সংসারের সব কাজ মা নিজেই করতেন। ছোটোখাটো কোনো জিনিসই মার নজর এড়াতো না। মা, আমি যাচ্ছি। যাই না বাবা, বল আসি। তা এত সকালে কোথায় যাচ্ছিস? 8:30টায় আমার টিউটোরিয়াল ক্লাস আছে। আজও কি তোর ফিরতে রাত হবে? বলতে পারছি না মা, কেন? এই টাকাটা রাখ, ফিরবার পথে আমার জন্যে সুই আর লাল রঙের সুতো নিয়ে আসিস। তোর লাল শার্টটা সেলাই খুলে গেছে, ওটা সেলাই করে রাখবো। তোর বাবার লুঙ্গিটাও তো ছিঁড়ে গেছে। সুইগুলো যে কোথায় রেখেছি একটাও খুঁজে পাচ্ছি না।
দেখো তোমার আদরের মেয়ে কোথায় কোন বইয়ের মধ্যে গেঁথে রেখেছে। কাল রাতেই তো দেখছিলাম পড়ার বই খুলে রেখে উনি কার জন্য যেন রুমালে ফুল তুলছেন। ভাইয়া মিথ্যে কথা বললে ভালো হবে না বলছি। ভালো হবে না বলছি। আমি আসি মা। আয় বাবা, দেখে শুনে পথ চলিস। আজ রাত করে ফিরলে থাকি সারা রাত বাইরে দাঁড়িয়ে, আমি দরজা খুলতে পারবো না। তবে রে, উফ উফ মা দেখো না, ভাই আমাকে মারছে। দরজা খুলে দিবি বল। উফ দেবো দেবো, এখন ছাড়। ইস, আমার চুলগুলো সব ছিঁড়ে ফেলেছে। ছাই খুলে দেবো দরজা। তবে রে। আমার ছোট বোন শম্পা, পিঠোপিঠি দুই ভাই বোন, ঝগড়াঝাঁটি মারামারি লেগেই থাকতো। আমাদের ছোট্ট বাড়িটায় দুটো শোবার ঘর। পশ্চিমের ঘরটাতে থাকতাম আমি আর শম্পা। যেদিন ফিরতে আমার বেশি রাত হতো, শম্পা রাস্তার ধারের পশ্চিমের জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে আমাকে দেখতে পেলেই বিছানায় যে ঘুমের ভান করে শুয়ে থাকতো। ওই জানালায় দাঁড়িয়ে বহু সাধ্য সাধনা করে পরদিন লোভনীয় কিছু এনে দেবার লোভ দেখালে ঘরের পেছনের দরজা খুলে দিত। পশ্চিমে সেই জানালাটা, স্বপ্নের মতো সেই জানালাটা ভাসছে আমার চোখে। কত স্মৃতি জড়িয়ে আছে ওই জানালায়। সেই খুব ছোট্টবেলায় শম্পার যখন জ্বর হতো, ঘরে চুপচাপ শুয়ে থাকতো আর কাঁদতো। আমি চুপি চুপি গিয়ে ওর বিছানার কাছে সেই জানালায় গিয়ে দাঁড়াতাম। হাতে থাকতো কুল। কুল খেতে ভীষণ ভালোবাসতো শম্পা, এখনো নিশ্চয়ই ভালোবাসে। কুল নিয়ে দাঁড়াতাম ওই জানালায়। শম্পা, এই শম্পা, যা এখান থেকে। এদিকে তাকিয়ে দেখ না একবার। বলছি যা এখান থেকে। ঠিক আছে, না তাকালে নিজেই ঠকবি। দেখ ভাইয়া, না গেলে কিন্তু আমি মাকে ডাকবো। ডাক মাকে। আমি মাকে বলবো যে তুই আমাকে চুপি চুপি কুল এনে দিতে বলেছিস। ও মা, তুই কুল নিয়ে এসেছিস? দে না ভাইয়া, দে লক্ষ্মী ভাইয়া। এখন কেন? এতক্ষণ ধরে বলছি, এদিকে তাকা। অন্যায় হয়েছে, মাপ চাইছি, দে ভাইয়া। নে। কার সঙ্গে কথা বলছিস রে শম্পা? হাসিব, জ্বরের মধ্যে তুই শম্পাকে কুল খাওয়াচ্ছিস? গেলি এখান থেকে। তখন বললাম তাড়াতাড়ি তাকা এদিকে, গাধা। কুল ফেলে দে বলছি। শম্পা, ঠিক আছে, ফেলে দিচ্ছি। কুলও খাবো না, কিচ্ছু খাবো না। না খেলে আমার কি, নিজেই কষ্ট পাবি। তা তো বটেই, আমি তোমার কে? ভাইয়া না খেলে তো তখন খুব সেদে সেদে খাওয়াও। খাওয়াবই তো, ও তো ছেলে, আমার কাছে থাকবে। তুই তো চলে যাবি শ্বশুর বাড়ি। যাবই তো, তুমি এরকম করলে আরও তাড়াতাড়ি যাব। আজই যাবি নাকি? পাগলি মেয়ে আমার। জ্বর ভালো হোক, আমি তোর বাবাকে দিয়ে বাজার থেকে অনেক কুল আনিয়ে দেবো। হ্যাঁ, ভাইয়াকে একটাও দেব না, কি মজা। ইস, দেখা যাবে তখন। না দিলে চুল সব ছিঁড়ে ফেলবো না। মা, হাসিব, তুই গেলি এখান থেকে? তুমি চুপ করে শুয়ে থাকো মা, আমি একটু রান্নাঘরে যাচ্ছি, কেমন? তারপর আমরা বড় হলাম। পৃথিবীর রং অনেক বদলে গেল আমাদের চোখে, সেই সঙ্গে পশ্চিমের জানালাটাও। শম্পা ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হলো, আর আমি আইএ পাশ করে বিশ্ববিদ্যালয়। জীবনের ছক অনেক বদলে গেল। সভা সমিতি ইত্যাদি নিয়ে মেতে উঠলাম। রাতের বেলা বাড়ি ফিরলে পেছনের দরজা খুলে দেওয়ার সময় ছাড়া শম্পার সঙ্গে আমার বিশেষ দেখাই হতো না। কিন্তু তাই বলে আমাদের ভাই বোনের সম্পর্ক একটুও বদলায়নি, সেই আগের মতোই, শুধু ঘটনাগুলি ভিন্ন। ওই ভাইয়া আসছে, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। শম্পা, শম্পা, ঘুমুলি নাকি? এই শম্পা, এত পাজি হয়েছে মেয়েটা, ইচ্ছে করে ঘুমিয়ে পড়েছে। এখনই ডাকাডাকিতে বাবা যদি জেগে যান তাহলে রক্ষে নেই। শম্পা, এই শম্পা। কার সঙ্গে কথা বলছিস শম্পা? হাসিব কি এখনই ফিরলো নাকি? এখন কেমন? দাঁড়া, দরজা খুলছি। এত পাজি হয়েছিস তুই আজকাল,
দেবো এক গাঁটটা। বাবা আসছেন, তাড়াতাড়ি শুয়ে পড়। কে কথা বলছিল রে শম্পা? শম্পা, এ কি ঘুমিয়ে নাকি? শম্পা, এই শম্পা, উম, উম, ঘুমিয়েছিলি মা? হ্যাঁ, কেন, কি না। হয়েছে বাবা? না মানে মনে হলো তুই যেন কার সঙ্গে কথা বলছিলি। হাসি ফিরল কখন? ভাইয়া তো অনেক আগে ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওই তোর বিছানায়। তুমি ঘুমোবে না বাবা? ও হ্যাঁ, যাই মা। হয় দেখো, পশ্চিমের জানালাটা আবার খোলা রেখেছিস। কতদিন বলেছি এটা বন্ধ করে শুতে। ঠান্ডা লেগে একটা অসুখ বিসুখ আবার বাঁধিয়ে বসবি। নে শুয়ে পড় মা। নে, এখন উঠে জুতো মোজা খুলে কাপড় বদলে শুয়ে পড়। আর একটু হলে ধরা পড়ে গিয়েছিল আর কি। থ্যাংক ইউ মাই সুইট সিস্টার। কিরে ভাইয়া, খুব মুডে আছিস মনে হচ্ছে। কোথায় গিয়েছিলি রে? সে অনেক জায়গায়, তুই শুনে কি করবি? অনেক জায়গায় না, একটা বিশেষ জায়গায় গিয়েছিলি। কি বলতে চাস তুই? আমি সব জানি ভাইয়া। তুই আজ সেজে গুজে রুবির সঙ্গে দেখা করতে গিয়েছিলি না? বাজে বকিস না শম্পা। বাজে বকবকে রে, আমি সব জানি। গত বছর আমাকে নিয়ে ওর জন্মদিনে ওদের বাড়িতে যাওয়ার পর থেকেই তোমরা যে ডুবে ডুবে পানি খাচ্ছ সে সব আমি জানি। রুবি যে মাঝে মাঝে বিকেলের দিকে ক্লাস ফাঁকি দিয়ে তোর সঙ্গে সিনেমায় যায়, আমি জানি না ভেবেছিস? তোদের যেদিন সিনেমা যাওয়ার প্রোগ্রাম থাকে সেদিন আমি সকালেই টের পাই। সেদিনই তোর ওই লাল শার্টটার খোঁজ পড়ে আর জুতো পালিশের ধুম পড়ে যায়। আর বিকেলে দেখি রুবিও ক্লাসে নেই। হয়েছে হয়েছে, আর পাগামো করতে হবে না। তোর ব্যাপারে আমি কিছু জানি না ভেবেছিস? মানে আমার আবার কি? আমি ওসবের মধ্যে নেই। আমিও সব জানি। নে, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। সেদিন কিন্তু কিছু না জেনেই শম্পাকে বলেছিলাম ওকে থামাবার জন্য। কিন্তু কয়েকদিন পরেই একদিন হঠাৎ করে বিকেলের দিকে আমাকে বাসায় ফিরতে হয়েছিল। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকার কাদায় আমার শার্টের অবস্থাটা করুণ হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরলাম শার্টটা বদলে নেবার জন্যে। মা তখন রান্নাঘরে রাতের খাবার আয়োজন করছিলেন। বাবা তখন অফিস থেকে ফেরেননি। শম্পা এই সময়টা সাধারণত পাশের বাড়িতে বেড়াতে যায়। কিন্তু ঘরে ঢুকতেই দেখি পশ্চিমের জানালায় দাঁড়িয়ে শম্পা যেন কার সঙ্গে কথা বলছে। আড়ালে দাঁড়িয়ে দেখতে পেলাম আমারই বন্ধু জামিল জানালার বাইরে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। কাজ আছে বলে হঠাৎ উঠে চলে এলো। বৃষ্টিটা তখন নেই, কিন্তু আকাশ মেঘলা। মেঘের ফাঁকে ফাঁকে বিকেলের পড়ন্ত রোদ উঁকি দিচ্ছে। সেই কোণে দেখা রোদের আলোতে শম্পার মুখটা লাল দেখাচ্ছে। সেই সঙ্গে মিশে গেছে শম্পার গায়ের লাল রঙের শাড়িটা। শম্পা তখন জামিলকে বলছে, এই, তুমি এখন কদিন আর এসো না তো? কেন? কেন আবার? কারণটা না বললে আমি তো আসতেই থাকবো। না প্লিজ। তাহলে কারণটা শুনি। সব কথা কি বলে বোঝাতে হয়? বাহ, না বললে বুঝবো কি করে? এসব ব্যাপারে আমার বুদ্ধিটা আবার একটু কম। আহা, বুদ্ধি কম? এমনিতে তো সব জ্ঞানই টনটনে দেখতে পাই। তুমি চলে যাওয়ার পর ভীষণ খারাপ লাগে। শুধু তোমার কথাই ভাবতে থাকি। পড়াশোনা সব চুলোয় যায়। এদিকে কাল থেকে আমার পরীক্ষা। এমনি বুঝি আমার কথা মনে পড়ে না? একদম না। তাহলে তো আরো বেশি করে আসা দরকার। এই না না, সত্যি বলছি, মনে পড়ে, সব সময় মনে পড়ে। হলো? হলো হলো। এবার তুমি যাও। এখনই? মা যে কোনো সময় রান্নাঘর থেকে বেরিয়ে দিকে আসতে পারেন। বাবারও অফিস থেকে ফেরার সময় হলো। তাতে কি হয়েছে? দেখে ফেলবেন এই তো। তাদের কন্যার ব্যাপারে আমার যে একটু দুর্বলতা আছে সে তারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছে। না না, যা, সে ভারী লজ্জার ব্যাপার হবে। ঠিক আছে, যাচ্ছি। আবার কবে আসবো? আমার পরীক্ষার পর। সে কবে? কাল থেকে 7 দিন পর। আচ্ছা, তবে আসি। এসো। উফ মাগো, এই ছাড় ছাড় বলছি ভাইয়া, লাগছে তো। লাগছে তো। সেদিন যে বড় বললি আমার আবার কি, আমি ওসবের মধ্যে নেই এখন। ছাড় বলছি। যা, ছেড়ে দিলাম। তা সিস্টার, কবে থেকে? কি? আর জামিলটাও তো কম হারামি না।
বেশ কিছুদিন থেকেই দেখছি বিকেল হলেই কাজ আছে বলে আড্ডা ছেড়ে চলে আসে। এখন বুঝতে পারছি কি এত কাজ তোমার। তা কবে থেকে ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে বলি না? যা অসভ্য। তা তো বটেই। ভাইয়ের অবর্তমানে তার বন্ধু বাড়িতে আসে, জানালায় দাঁড়িয়ে ভাইয়ের বোনের সঙ্গে প্রেমালাপ করে, আর অসভ্য হলাম আমি? দেখ ভাইয়া, আমাকে রাগাসনি বলছি। রাতে কিন্তু পায়ে ধরলো আর দরজা খুলবো না। এই 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 দিলি তো এক কথায় কাট করে। এই যে তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে, সেটাই তোর খারাপ। ঠিক আছে, আমি খারাপ, তাতে তোর কি? পাগল, কে বললো তুই খারাপ? তুই হচ্ছিস আমার লক্ষ্মী বোন, রূপে গুণে। তুই থামবি? ও, আজকাল রূপের প্রশংসাটাও বুঝি জামিলের মুখেই ভালো লাগে? লাগেই তো। লাগেই তো? চট করে বড় ভাইয়ের মুখের উপর বলে দিলি লাগেই তো? না, আজকালকার মেয়েদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। মা, দেখো তো ভাইয়া শুধু শুধু আমার পেছনে লাগছে। ও বাবা, মাকেও পটানো হয়ে গেছে এর মধ্যে? হবে না, তোরই তো বন্ধু। মিঠে কথায় মানুষকে পটাতে ওস্তাদ। কয়েকদিন তোর খোঁজার নাম করে এসে বাবা মা দুজনকেই পটিয়ে ফেলেছে। দুজনই ওর প্রশংসা একেবারে পঞ্চমুখ। বলে ছেলেটা খুব ভালো। ভালো না ছাই, 1 নম্বরের অসভ্য। অসভ্য বলতে যে চোখে একেবারে হাসি ফুটে উঠছে। মা, দেব এক গাঁটটা। আর যদি কোনোদিন দরজা খুলে দে, থাকিস ওই জানলার বাইরে সারা রাত দাঁড়িয়ে থাকিস। সেদিন শম্পাকে লক্ষ্মী বোন আমার, আপা আমার, কত কিছু বলে ভুলিয়েছিলাম। কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে ওই জানালায় গিয়ে সারা রাত কেন, সারা জীবন দাঁড়িয়ে থাকলেও শান্তি। কখন পৌঁছবো ওই স্বপ্নের জানালায়? তখন কি জানালায় বিকেলের কোণে দেখা রোদ থাকবে, যে রোদে শম্পার মুখটা লাল দেখাতো? একদিন বিকেলে ওই জানালায় রুবি বসে শম্পার সঙ্গে গল্প করছিল। লাল সূর্যের আলো পড়ে রুবির মাথার চুলগুলো রেশমের মতো দেখাচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক উসকুস করছিলাম। শম্পাটা টের পেয়ে ইচ্ছে করে রুবিকে আটকে রেখে মজা পাচ্ছিল। এমন রাগ হচ্ছিল আমার। শেষ পর্যন্ত শম্পা, শম্পা, আমার সেই লাল শার্টটা কোথায় রে? লাল শার্ট তোমার কটা ভাইয়া? আমি যেটা চিনি সেটা তো তোর গায়েই দেখতে পাচ্ছি। ও, তাই তো। তাও তো ভনিতার কি দরকার? রুবিকে তোর দরকার সেটা সোজাসুজি বললেই হয়। আমি বাইরেই যাচ্ছি। এই শম্পা, কোথায় চললি? বস না। থাক ভাই, মনে মনে চাইছো আমি এখান থেকে চলে যাই, আর মুখে এই শম্পা কোথায় চললি, বস না। কাজ নেই ভাই, আমি বরং ঘুরেই আসি। তুমি জানো একটা কি? শম্পা কি ভাবলো বলো তো? কি আবার ভাববে? ভাবলো তার ভাইয়া তার আগামী দিনের ভাবির সঙ্গে কিছুক্ষণ নিভৃত আলাপ করতে চায়। যাও, তুমি ভারী অসভ্য। অনেকদিন যাওনি কেন আমাদের বাসায়? বারে, আজই তো কেবল পরীক্ষা শেষ হলো, সন্ধ্যার পর যাবো ভাবছিলাম। তাহলে চলো কোথায়? আমাদের বাসায়। দেখা তো হলোই। তাতে কি হয়েছে? ছোট খালার শরীর খারাপ, সন্ধ্যার পর মা বাবা ছোট খালাকে দেখতে যাবেন। বাসায় ফরহাদ একা থাকবে। এই, বাসায় গেলে পাঁপড় ভাজা খাবো। লোভ দেখাচ্ছ? আসতে পারি? বেশ শম্পা, আমি একটু বেরোচ্ছি। সন্ধ্যা হয়ে এলো, আমিও বাড়ি ফিরবো। শম্পা, তোর ভাইকে বল না আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে। কেন, নিজে বলতে পারিস না? শম্পা, তোর বান্ধবীকে বল গেলে তাড়াতাড়ি আসতে, আমার আবার অনেক কাজ আছে। থাক থাক, আমাকে আর ফাঁকি দিতে হবে না। পাশের ঘর থেকে আমি সব শুনেছি। আসার সময় আমার জন্য পাঁপড় ভাজা নিয়ে আসিস ভাইয়া, অনেক দিন খাইনি। চলি রে শম্পা, তুই কিন্তু যাস আমাদের বাসায়। আসুন ভাবি। উফ, তোমার আমার কাঙ্ক্ষিত ভোর, আসার আগেই স্বপ্ন বিভোর, তোমাকে হানলো ওরা। একদা তুমিও চৈত্র দুপুরে টল টলে সেই পুরনো পুকুরে ফেলেছ চিকন ছিপ। আম্র ছায়ায় কালো দিঘিটায় এক হাঁটু জলে দাঁড়িয়েছ ঠায় শাপলা তুলবে বলে। সরষে ক্ষেতের হলদে হাওয়ায় কি জানি সে কোন গভীর চাওয়ায় হাত দুটি দিতে মেলে। ঝোপের কিনারে কখনো হঠাৎ
গুলতিটা ফেলে বাড়িয়েছ হাত প্রজাপতিটার দিকে। সেই কবে তুমি শিরিষের মূলে আহত পাখিকে নিয়েছিলে তুলে উদার ব্যগ্র বুকে। যে সারা তরুণ ঘাসের ডগায় জ্যোৎস্না ডোবানো স্বপ্ন জোগায়, তাও পেয়েছিলে তুমি। বলেছিলে তুমি, যে কথা কখনো বাজে না হৃদয়ে গান হয়ে কোনো, সে কথা ব্যর্থ ম্লান। বলেছিলে আরো, যে জীবন কারো প্রাণকে করে না আলোয় প্রগাঢ়, সে জীবন নিষ্ফল। বুঝি তাই প্রেমে বড় উৎসুক তুলে ধরেছিলে স্বদেশের মুখ নিবিড় অঞ্জলিতে। খোলা রাস্তায় মিছিলে মিছিলে চকিতে প্রহরে ছড়িয়ে কি দিলে চৌদিক থর থর। তোমার আমার কাঙ্ক্ষিত ভোর আসার আগেই স্বপ্ন বিফোর, তোমাকে হানল ওরা। এই আলো আরো পবিত্র হবে, তোমার রক্ত রাঙা বৈভবে, বলল ব্যাকুল পাখি। যে আলো তোমার চোখে নেচেছিল, যে আলো তোমার বুকে বেঁচেছিল, আমরা প্রার্থী তারি। কবিতাটা আমার ভীষণ ভালো লাগে। আমারও। যখনই একা থাকি এই কবিতাটা আমি পড়ি। এটা আমার মুখস্থ হয়ে গেছে। নাও, পাপড় ঠান্ডা হয়ে যাচ্ছে। রুবি, হুম, কি ভাবছো? না, ভাবছি জীবনটা কবিতার মতো হয় না কেন। হতে দোষ কি? মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়, যদি তুমি হারিয়ে যাও। হারিয়ে গেলে থানায় খবর দেবে, পুলিশ খুঁজে এসে তোমার হাতে তুলে দিয়ে পাকা রসিদ নিয়ে যাবে। যাও, সব কিছুতেই তোমার শুধু ঠাট্টা। আমি কি সেই হারিয়ে যাওয়ার কথা বলেছি নাকি? তবে কেউ যদি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়? আমার ভালোবাসা অত ঠুনকো নয় রুবি। আর পুরুষদের তোমরা কি ভাবো বলো তো? পুরুষের ভালোবাসা পাহাড়ি ঝর্ণার মতো। তাকে যদি কোনো বাধা না দাও, তাহলে সে তার প্রচণ্ড স্রোতে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আর যদি বাধা দাও, তাহলে সে তার অন্ধকার অতলে চিরটা কাল গুমড়ে গুমড়ে কেঁদে মরবে, তবু গতি পরিবর্তন করবে না। বাধা তো নেই। তোমার ভালোবাসার স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাও হাসি। আপামনি চা আম্মা গো ফিরতে মনে হয় দেরি হইব, আপনি গো খানা লাগাই দিই। ভাইয়া আজ আমাগো এখানে খাইয়ে যান। না আব্দুল, আজ থাক, আর একদিন এসে তোমার রান্না খেয়ে যাবো। আচ্ছা। পরীক্ষা তো শেষ হয়ে গেল, এখন কি করবে ঠিক করেছো? রেজাল্ট তো আগে বের হোক, তারপর দেখা যাবে। তবে এমএটা পড়বো ভাবছি। রাত হয়ে যাচ্ছে, আমি এখন চলি। কাল আবার এসো। রোজ রোজ আসলে তোমার মা বাবা কি ভাববেন বলো তো? কি আবার ভাববেন? তার চেয়ে বরং শম্পার সঙ্গে দেখা করার নামে তুমি আমাদের বাড়িতে যেও। তোমাকে তো বাসায় পাওয়াই যায় না। কখন যাবে জানলে নিশ্চয়ই বাসায় থাকবো। পরশু বিকেলে বাসায় থেকো, যাব। আচ্ছা, এখন তবে আসি। এসো। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা মাস। বিএ পরীক্ষায় পাশ করে আমি এমএতে ভর্তি হলাম। বন্ধুবান্ধব কেউ কেউ এমএতে ভর্তি হলো, আবার অনেকে চাকরির খোঁজে বেরোলো। জামিল ওর মামার বিজনেস ফার্মে এক্সিকিউটিভ হিসেবে ঢুকলো। যথাসময়ে বিয়ের প্রস্তাব এলো। ৭১-এর ২৮শে মার্চ শম্পার সঙ্গে আমারই বন্ধু জামিলের বিয়ের তারিখ ঠিক হলো। কিন্তু ২৫শে মার্চের রাত শুরু হলো বাঙালি নিধনের ইতিহাস। চারিদিকে শুধু ধ্বংসের খেলা আর মৃত্যুর হাহাকার। ২৭শে মার্চ সকালেই ছুটলাম জামিলদের বাড়িতে, কিন্তু ওদের বাড়িতে কাউকে পেলাম না। শুধু ওদের শোবার ঘরে দেখলাম চাপ চাপ রক্ত। পাগলের মতো ছুটে রাস্তায় বেরিয়ে পড়লাম। প্রাণ ভয়ে ভীত অসংখ্য লোক রাস্তায় ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। কাকে জিজ্ঞেস করবো জামিলদের কথা? অনেক খোঁজাখুঁজির পর বাজারে দেখা হলো জামিলদের পাশের বাড়ির পেশকার সাহেবের সাথে। তার মুখে শুনলাম সেদিন রাতে জামিলদের বাড়ি থেকে বেশ কয়েকটা গুলির শব্দ আর মরণ চিৎকার তারা শুনতে পেয়েছেন। পরদিন সকালে জানালার ফাঁক দিয়ে দেখেছেন
ওদের পরিবারের সবার লাশ গাড়িতে করে নিয়ে গেছে। কিভাবে, কেন, কি হলো বলার কেউ রইল না। বাড়ি ফিরে সব যখন বললাম, তখন কিন্তু শম্পা একটুও কাঁদল না। পাথরের মতো নিশ্চুপ শম্পার মুখের দিকে তাকিয়ে পাশাপাশি যেন জামিলের মুখটা আমি দেখতে পেলাম। ওরা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। শম্পা উদ্ভ্রান্ত দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে পশ্চিমে সেই জানালাটার পাশে গিয়ে দাঁড়ালো। মুহূর্তে আমি নিজেকে তৈরি করে নিলাম। শম্পার কাঁধে হাতটা রাখতেই এতক্ষণে জমাট কান্নার বাঁধ মারল না। ঠিক তখনই বাইরে আবার গোলাগুলির আওয়াজ শুরু হলো। কিন্তু ওই গুলির আওয়াজ ছাপিয়ে শম্পার কান্না আমার বুকে শেলের মতো বিঁধল। ভাইয়া, শম্পা, ওরা ওরা আবার গুলি করছে কেন ভাইয়া? জামিলের রক্তে কি ওদের তৃষ্ণা মেটেনি? কাঁদিস না শম্পা, আমি এখন আসি রে। আমাকে আমাকে একা ফেলে তুমি যেও না ভাইয়া। আমার ভীষণ ভয় করছে। ওরা ওরা যদি তোমাকেও নিয়ে যায়। আমাকে যেতে দে শম্পা। কোথায়? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ ভাইয়া? জামিলের মৃত্যুর। হাসিব, কেঁদো না মা, হাসি মুখে আমাকে বিদায় দাও। দোয়া করো যে পশুরা তোমার মতো অনেক মায়েদের কোল খালি করে দিয়েছে, তাদের যেন উপযুক্ত শিক্ষা দিতে পারি। পাথর আমি দেব না বাবা। যারা তোর বোনের মুখের হাসি কেড়ে নিয়েছে, তাদের যেন শাস্তি হয়। শম্পা, ভাইয়া ভাইয়া, তুইও যদি আর না আসিস। আসবো রে পাগলি, নিশ্চয়ই ফিরে আসবো। তোর মুখে আবার হাসি ফোটাবার জন্যে আমি ফিরে আসবো। ওই জানালার বাইরে এসে তোকে ডাকবো, তুই আবার দরজা খুলে দিবি। ভাইয়া, আমি চাই বোন, এই দেশকে যে বাঁচাতে হবে বোন, নইলে কোনো দিনই আর আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আর না, অনেক হয়েছে। আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়ব। স্বাধীনতাই আমাদের বাঁচার একমাত্র পথ। আমাকে যেতে দে শম্পা। আমাকে তোর সঙ্গে নিয়ে চল ভাইয়া। তা হয় না নিয়ে বোন, চল। তা হয় না। তোর কাজ এখন না, শত্রুর হাত থেকে যেদিন দেশকে স্বাধীন করতে পারবো, তখন যুদ্ধ শেষে আহত ভাইদের সেবা দিয়ে শুশ্রূষা করে ভাইয়া। তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে না? নইলে এই ধ্বংসের মাঝে দেশকে নতুন করে গড়বো কি করে? ভাইয়া, শম্পা, শম্পা রুবিকে বলিস ফিরে এলে দেখা হবে। তাহলে তাহলে আয় ভাইয়া। বাবা কোথায় মা? পাশের ঘরে নামাজ পড়ছেন। বাবাকে তুমি বলে দিও আমার দেরি হয়ে যাচ্ছে। আসার পথে ইরফান, ইকবাল ওদের সঙ্গে দেখা হয়েছিল, ওরা আমার জন্য অপেক্ষা করছে। আর সামনাসামনি বাবা হয়তো যেতে দেবেন না। তুমি বাবাকে বুঝিয়ে বলো মা। আসি মা। আয় বাবা, ফি আমানিল্লাহ। আজ সত্যি ফিরছি। দেশ আজ স্বাধীন হয়েছে। এবার এই দেশকে গড়ে তুলতে হবে নিজের হাতে। আর কোনো দিন বিদেশি কেউ পারবে না আমার দেশের সম্পদ লুট করতে। অত্যাচার, অবিচার, অনাচারের দিন শেষ হয়েছে। মুক্ত স্বাধীন দেশ আমার। আহ, বাতাসে কি মিষ্টি গন্ধ। আচ্ছা, এখন রাত কটা কে জানে? ভোরের আগে কি ঢাকা পৌঁছতে পারবো? আবার গিয়ে দাঁড়াবো সেই জানালার ধারে। শম্পাকে দূর থেকে ডাকতে থাকবো। শম্পা ছুটে এসে দাঁড়াবে ওই জানালায়। মা এসে দরজা খুলে দেবেন। সোজা নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে পাখার বাতাস করতে থাকবেন। বাবা এসে নীরবে আনন্দের অশ্রুতে ঝাপসা হয়ে যাওয়া চশমার কাঁচ মুছতে থাকবেন। আচ্ছা, রুবি কেমন আছে? রুবি হয়তো অপেক্ষার মুহূর্তে গুনছে দীর্ঘ 9 মাস। রুবি নিশ্চয় এখন ঘুমোচ্ছে, অথবা আতঙ্কিত প্রহরে জেগে জেগে ভাবছে, যদি এমন হয় হাসিবার না ফেরে, যদি আমাকেও কাঁদতে হয় শম্পারই মতো। শম্পা এখন কি করছে?
শম্পা কি এই 9 মাস ধরে শুধু কেঁদেছে? ভীষণ দেখতে ইচ্ছে করছে বোনটাকে। কি করছো এখন? একটু একটু ভোরের আলো ফুটে উঠছে। সারা রাত জয়ের উল্লাস ওরা ফাঁকা গুলি ফুটিয়েছে। এই একটু আগে ক্লান্ত হয়ে সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই কেন? গত 9টা মাস এক পলকের জন্য তো ঘুমোতে পারিনি। তার কারণ ছিল, কিন্তু আজ কেন ঘুম আসছে না? গতকাল বিকেলে মুক্তিবাহিনীর ভাইরা যখন ক্যান্টনমেন্টের এক অন্ধকার ঘর থেকে আমাদের উদ্ধার করলো, তাদের মধ্যে ভাইয়ার বন্ধু ইরফান ভাইও ছিল। সেই আমাকে বাসায় রেখে গেছে, ভাইয়ার খোঁজ করতে গেছে। আচ্ছা, অনেকেই তো ফিরে এসেছে, ভাইয়া এখনো ফিরছে না কেন? ভাইয়া হয়তো জানেও না এই জানলায় সে যে আমাকে রেখে গিয়েছিল, আবার এই জানলায় এসে দাঁড়াতে কেটেছে যে সময়, তার মাঝে ঘটে গেছে অনেক কিছু। ভাইয়া যেদিন যুদ্ধে গেল, দেখে গেল তার বোন এত আদরের শম্পার বাসর ঘর ভেঙে গেল বুলেটের আঘাতে, কিন্তু সে জানেও না সে যাবার পর তার শম্পার জীবনটা পুড়ে গেল যুদ্ধের আগুনে। ভাইয়া চলে যাবার কয়েকদিন পর একদিন রাতে দরওয়াজা খোলো। কে? দরওয়াজা খোলো। কে? ওগো না না, তুমি দরজা খোলো না, যেও না তুমি। দরজাটা পুরনো কাঠের হাসিবের মা, তোমরা ভেতরে যাও। दरवाजा खोलो। খুলছি। आरिफुर रहमान कौन है? আমি। কেন? तुम्हारा लड़का हसीब को बुलाओ। কিন্তু ও তো বাড়িতে নেই। कहाँ है वो? তা তো জানি না বাবা। बोल सारे कहाँ है वो? বাবা, বাবা, সত্যি বলছি, আমি জানি না। বাবা। अच्छा, तो ये खूबसूरत लड़की कौन है? আমার মেয়ে বাবা। ओ, तो तुम ही बताओ प्यारे, कहाँ है तुम्हारा भाई? জানি না, আর জানলেও তোমাদের বলতাম না। अच्छा, इधर आओ, इस लड़की को गाड़ी पे उठाओ। না না, ওকে তোমরা নিও না। इधर आओ। ওকে নিও না ले বাবা। जाओ उसे। ওকে বাঁচাও। না না, ওকে নিও না বাবা। ले जाओ उसे। ওগো, তুমি আমার ছেলের মতো বাবা। हट जाओ यहाँ से। ছেড়ে দাও, নিও না ওকে। বাবা, ভাইয়া, আমাকে বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ওরা নিয়ে গেল। চোখের নিমেষে বাবা মার শরীর দুটো রক্ত মাখা জড় পদার্থ হয়ে গেল। আমাকে টেনে হেঁচড়ে যখন ওদের গাড়িতে উঠালো, তখন থেকে আমি আর চিৎকার করিনি, কাঁদিনি। কি হবে কেঁদে? কে বাঁচাবে আমাকে? বাঁচার খুব ইচ্ছেও ছিল না। কি হবে বেঁচে থেকে? যাকে ভালোবেসেছিলাম সেই জামিন সামান্য একটা গুলিতে নিঃশেষ হয়ে গেল। বাবা, যাকে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতে দেখিনি, কারো কোনো অনিষ্ট করতে দেখিনি, একটা গুলিতে সেও মিথ্যে হয়ে গেল। আমার মা একটিমাত্র বুলেট মুছে দিল তার জীবন, তার স্বপ্ন, তার স্বাদ। একটা করে বুলেট দুটো নরনারীর আলোকিত জীবনকে আচমকা একটা অন্ধকারে বিলুপ্ত ছায়া করে দিয়ে গেল। আর সেই ছায়ার বিলুপ্তি দিয়ে আমাকে নিয়ে গেল একটা অত্যাচারের কালো পৃথিবীতে, যে পৃথিবীতে সব রং কালো, সব আশা কালো, যে পৃথিবীর সব স্বপ্ন রক্তের রঙে আঁকা। 9 মাসের সেই কলুষিত জীবনে এক একদিন ইচ্ছে হতো জীবনটাকে শেষ করে দিতে। বাবার যে বয়সে বড় লোকগুলো তাদের হিংস্র নখর দংশনে ক্ষত বিক্ষত করে যখন পেরিয়ে যেত, তখন কিছুতেই আর এই দেহটাকে বেঁধে রাখতে ইচ্ছে হতো না। কিন্তু তখনই
যখন পাশের ঘর থেকে আমার থেকে অনেক কম বয়সী কোনো অভাগীর কচি কণ্ঠের চিৎকার শুনতাম, তখন ভাবতাম আমি তো একা নই। আর তাছাড়া ভাইয়া তো আমাকে কথা দিয়েছে সে প্রতিশোধ নিয়ে ফিরে আসবে ভাইয়া এসে আমাকে না পেলে। আমি বেঁচে রইলাম। গতকাল ইরফান ভাই বাড়িতে রেখে যাওয়ার পর থেকে ভাইয়ার পথ চেয়ে জানলায় দাঁড়িয়ে আছি। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি কি পেলাম? ভাই এলে ওকে জিজ্ঞেস করব, পারবি পারবি তোরা আমার অতীত ফিরিয়ে দিতে? সে অতীতে দাঁড়িয়ে আমি জামিলকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম। বল বল, পারবি ফিরিয়ে দিতে সেই সব দিন? পারবি এমন একটা সমাজ দিতে যেখানে কেউ আমাকে ঘৃণা করবে না, যেখানে কেউ আমাকে করুণা করবে না? আমি শুধু বিস্মৃতি চাই, 9 মাসের অন্ধকার স্মৃতিকে মুছে ফেলতে চাই। কিন্তু ভাই এখন ফিরছে না কেন? আর আর দূর নেই, ঢাকায় এসে গেছি প্রায়। এক্ষুনি হয়তো গাড়ি ঘোড়া চলতে শুরু করবে, কিন্তু আমি পায়ে হেঁটেই ফিরবো। এ পথ চলায়ও এক আনন্দ। কিন্তু কিন্তু দূরেও কিসের আওয়াজ? গোলাগুলির না? কিন্তু এ তো যুদ্ধের মাঠের গুলি বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই জয় উল্লাসে গুলি ফোটাচ্ছে। না না, এ তো ভালো কথা নয়। এত গুলি নষ্ট করা কোনো মতেই ঠিক না। এ তো রীতিমতো অপচয়। কার জিনিস অপচয় করছি? আজ তো এদেশে সব কিছুই আমার, বিদেশি কারো নয়। অপচয় দিয়ে যাত্রা শুরু? না না না। এ কি ওই বাড়িটাতে কে যেন চিৎকার করছে? দেখি তো। হাসিব, তুই এখানে? হায়, মেয়েটাকে ছেড়ে দে কামরান। ছেড়ে দেবো? কি বলছিস তুই? ঠিকই বলছি, ওকে ছেড়ে দিয়ে দূর হয়ে যায় এখান থেকে। না, যাব না। ভালো চাস তো ওকে ছেড়ে দে, নইলে এ ঘর থেকে তোর লাশ বেরোবে। যদি তুই শুনতি তোর বোনকে ধরে নিয়ে তার উপর ওরা অত্যাচার করেছে, আর সেই গ্লানিতে বোন তোর আত্মহত্যা করেছে, তোর বাবা মাকে গুলি করে মেরেছে, তাহলে? কুকুর কামড়ালে তো কুকুরকে কামড়ানো যায় না কামরান। আর তাছাড়া ও কি করেছে? আমি সবাইকে হারিয়েছি, তুই কেমন করে বুঝবি তোর জ্বালা? ওর সবাইকে আমি শেষ করেছি, ওরও সর্বনাশ করে দেবো। ছাড়বো ওকে ছেড়ে দে কামরান। না না, তবে আমি কি করলাম? আমারই বন্ধু আমার মতোই যে 9টা মাস শত্রুর সঙ্গে যুদ্ধ করেছে, পাগলের মতো যে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ শেষে আমি কিনা তাকে গুলি করলাম। তুই ঠিকই করেছিস হাসিব। আমার ভুল ভেঙে গেছে। যুদ্ধ জয়ের পর পরাজিতকে ক্ষমা করতে পারাই তো সবচেয়ে বড় কথা। আর সত্যি তো এই মেয়েটার কোনো দোষ ছিল না। কিন্তু কোনো কিন্তু নয় ভাই, আমার তো কেউ নেই। সব হারানোর জ্বালা বুকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক। কামরান 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 কামরান, এসো আমার সঙ্গে, তোমাকে কোনো ক্যাম্পে পৌঁছে দিই। আল্লাহ আপকো ভালা করেগি ভাইয়া। ভাইয়া, শম্পা শম্পা শম্পা, আমি আসছি শম্পা। জি না, কিছু না, চলো।
সবার বুকের ভেতর যেন বিষের জ্বালা। এ বিষের যন্ত্রণা কেমন করে থামবে? এতদিনের গুলির আগুন যেন সবার বুকে জ্বলছে। কেমন করে নিভবে আগুন? কে নেভাবে? কেমন করে নেভাবে? হাসিব! কে? আরে ইরফান, ঢাকায় কবে ফিরেছিস? তুই না 2 নম্বর না, তুই 8 নম্বর সেক্রেটারি ছিলি না? কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো, খুব ভালো। তা তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তোর খোঁজে। রফিক, নাসির ওদের সঙ্গে দেখা হয়েছিল। ওরা বলল কাল সন্ধ্যায় শেষ যুদ্ধ পর্যন্ত তুই ওদের সঙ্গে ছিলি। তারপর তোকে আর ওরা খুঁজে পায়নি। ক্যাম্পে অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে এসেছে। আয় আয়, গাড়িতে উঠে আয়। আমাদের বাসায় গিয়েছিল ইরফান? হ্যাঁ। সবাই কেমন আছে ইরফান? বাবা, মা, শম্পা? কিরে, কথা বলছিস না কেন ইরফান? বল, আমার বাবা কেমন আছে, মা কেমন আছে? নেই। নেই? নেই? বাবা নেই, মা নেই। তুই যুদ্ধে যাওয়ার কয়দিন পর তোর খোঁজে তোদের বাড়িতে এসেছিল। তোকে না পেয়ে ওরা তোর বাবা মাকে গুলি করে মারে। আর গুলি করে মারে? আর আর শম্পা, শম্পা কোথায়? শম্পাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল। গতকাল ক্যান্টনমেন্ট থেকে আরো অনেক মেয়ের সঙ্গে ওকে উদ্ধার করে তোদের বাড়িতে রেখে তোর খোঁজে বেরিয়েছি। শম্পা! গাড়িতে উঠে হাসিফ, বাড়ি চল। শম্পা তোর অপেক্ষায় তোদের সেই পশ্চিমের জানালাটায় দাঁড়িয়ে আছে। শম্পা, 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 আমি আসছি শম্পা। কিন্তু কিন্তু কামরান, কামরানকে আমি কেন মারলাম? কি বলছিস হাসিফ? হ্যাঁ, আমি কামরানকে গুলি করে মেরেছি। ও একজন অসহায় অবাঙালি মেয়ের পরিবারের সবাইকে মেরে ফেলে তার উপর অত্যাচার করতে যাচ্ছিল। ওর সবাইকে ওরা মেরে ফেলেছে। ওর বোনকে ওরা ধরে নিয়ে গিয়েছিল। সে হতভাগী আত্মহত্যা করে প্রাণ জুড়িয়েছে। সেই আক্রোশে কামরান ঝাঁপিয়ে পড়েছিল। যারা আমার বাবা মাকে মেরেছে, যারা আমার বোনের সর্বনাশ করেছে, বন্ধু হত্যা করে তাদেরই একজনকে উদ্ধার করে আমি নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এলাম। আমি কি করলাম? কামরান, কামরান, আমিও সব হারিয়েছি বন্ধু। এখন এখন যদি সেই মেয়েটাকে হাতের কাছে পেতাম, ওর গলা চেপে ধরে। আমি কি ভাবছি? ঠিকই করেছি। ওই নিরীহ মেয়েটার কি দোষ? ওরও বাবা ছিল, মা ছিল, ভাই বোন ছিল। ও তো কোনো দোষ করেনি। ওই মেয়েটিও হয়তো শম্পার মতো ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। শম্পা, বিবর্ণ বাড়ির নিষ্প্রাণ জানালায় দাঁড়িয়ে আছে আমার বোন শম্পা। তাড়াতাড়ি চালা ইরফান, তাড়াতাড়ি চালা। ও কি, ওখানে তো আগুন কিসের ইরফান? স্টেট ব্যাংকের ভেতরে কিসের আগুন? এখনো জ্বলছে? গাড়ি ঘোরা ইরফান। তাই তো, ও কিসের আগুন? চল তো দেখে আসি। এ কি ইরফান? বস্তা বস্তা টাকা পুড়ছে, অথচ কেউ আগুন নেভাবার চেষ্টা করছে না। সবাই লুট করছে। এরা কারা? সবার কাঁধে বন্দুক। এরাই কি দেশের জন্য এতদিন যুদ্ধ করেছে? না হাসিব, এরা লুটেরা। সুযোগ বুঝে বন্দুক কাঁধে নিয়ে আজ এরা মুক্তিযোদ্ধা সেজেছে। ওরাই আর সংখ্যায় বেশি। না না, এ হতে দেওয়া যায় না। এর জন্য তো দেশ স্বাধীন করিনি। আরে ও কে? আমাদের ইকবাল না? ইকবাল! কে? আরে হাসিব, আয় আয়, সব শেষ হয়ে গেল। ওসব কি? ওগুলো টাকা, বস্তা বোঝায় টাকা পড়ছে, অসংখ্য টাকা। সব পড়িনি, বের করতে পারলে সারা জীবন আর আমাদের কোনো চিন্তা থাকবে না। তুই তুই লুট করছিস ইকবাল? লুট? কাকে তুই লুট বলছিস? আরে এই টাকা তো আমাদের নিজের। আমাদের বলি তো টাকা তোরা লুট করতে পারিস না। স্বাধীন দেশে দেশ গড়ার কাজে টাকার যে অনেক দরকার ইকবাল। বলছিলাম কি জানিস, এই কটার টাকায় আমাদের গোটা দেশের কি হবে বল? আর তাছাড়া সব তো পুড়েই যাচ্ছে। আরে ইয়ার, শেষ হয়ে যাবার আগে যা পারিস গুটিয়ে নে। না। কি না? ওখান থেকে সরে আয় ইকবাল। সবাইকে সরে আসতে বল। তুই নিবি তো নে না, এখনো তো অনেক আছে, নে। ওখান থেকে সরে আয় ইকবাল। মানে টাকা তুই নিবি না, আমরা কেউ নেব না। তাহলে কি করব? আগুন নিভিয়ে টাকা আমরা ভেতরে তুলবো, তারপর পাহারা দেব। ওসব আদর্শের বলি এখন পকেটে রাখ হাসিব। টাকা নিবি তো নে, নইলে কেটে পড়ে এখান থেকে। না। রাস্তা ছেড়ে দে হাসিব। না। না? তবে রে শালা।
হাসিব, হাসিব, এ তুই কি করলি বল? এ কোন অশুভ যাত্রায় ইরফান? এরই জন্যে কি এত লোক প্রাণ দিল, এত মা বোন তাদের ইজ্জত দিল? কথা বলিস না হাসিব, আমার কাছে ভর দিয়ে চিপ পর্যন্ত চল। হ্যাঁ চল ইরফান, শম্পার কাছে আমাকে নিয়ে চল। হ্যাঁ, শম্পা যে সেই জানালায় আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নিয়ে চল ভাই। আরো আরো তাড়াতাড়ি চালা ইরফান, নইলে নইলে শম্পাকে হয়তো দেখা দিতে পারবো না। হাসিব, আমরা এসে গেছি। ওই দেখ, তোদের পশ্চিমের জানালায় শম্পা দাঁড়িয়ে আছে, আয়। শম্পা, কে? ভাইয়া, ভাইয়া তুই এসেছিস? এ কি, তোর সারা গায়ে এত রক্ত কিসের? কি হয়েছে ভাইয়া? ভাইয়ার কি হয়েছে ইরফান ভাই? পারলাম না শম্পা, আমি আমি পারলাম না। ওরা ওরা টাকা লুট করছিল, আমি আমি ওদের ঠেকাতে পারলাম না। আমি আমি চললাম ভাইয়া, কিন্তু কিন্তু তোরা ওদের ঠেকাস বোন। ভাইয়া, আমি আমি কার জন্য বেঁচে থাকবো ভাইয়া? বাবা মা। জানি শম্পা, জানি। ইরফানের কাছে আমি সব শুনেছি। ইরফান, কাছে আয় বন্ধু। বল হাসিব। আমি চলে গেলে আমার এই অভাগী বোনটাকে দেখবার কেউ থাকবে না। তুই তুই ওকে দেখিস বন্ধু, যদি যদি পারিস ওর ওর কলঙ্কের বোঝা নিয়ে ওকে তোর পায়ে ঠাঁই দিস বন্ধু, কথা দে। গিয়ে আমি, ঠিক আছে, কথা দিলাম। আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। ভাইয়া, শম্পা, ভাইয়া, ওই ওই জানালার পর্দাটা পুরো সরিয়ে দে। চেয়ে দেখ বিকেলে সূর্যটাকে, মেঘ এসে কেমন ঢেকে দিচ্ছে। কিন্তু কিন্তু ওই মেঘ তোরা সরিয়ে দিস বোন। ভাইয়া, আমার আমার ভাইয়া, আমার কাছে আয় বোন। মা মা ভাইয়া, মা মা, আমি আসছি মা। ভাইয়া, বাবা বাবা, আমায় ডাকছো? মা ভাইয়া, আসছি। বাবা, মা, শম্পা, মা মা মা, ভাইয়া, হাসিব। ভাইয়া। শম্পা, ওঠো শম্পা, চেয়ে দেখো ওই জানালা দিয়ে মেঘে ঢাকা পরন্ত সূর্যের আলো হাসিবের মুখে পড়ে ওর মুখটা কেমন লাল দেখাচ্ছে। আমার যে অনেক কলঙ্ক। তোমার তো কোনো দোষ নেই শম্পা। ওই দেখো, কলঙ্কের কালো মেঘের আড়াল থেকে লাল সূর্যটা কেমন বেরিয়ে আসছে, সোনালি সূর্যের মতোই সুন্দর সোনালি ভবিষ্যৎ উকি দিচ্ছে। আমরা তোকে কথা দিচ্ছি হাসিব, ওই সূর্যটাকে আর আমরা কোনোদিন আড়াল হতে দেব না। তাই হবে ভাইয়া, তোর স্বপ্নকে সফল করার জন্যই আমি বেঁচে থাকবো। এসো শম্পা, আমরা ওই স্বপ্নের জানালাটার পাশে গিয়ে দাঁড়াই। এসো। এতক্ষণ স্বপ্নের জানালা নাটকের অভিনয় শুনলেন। রচনা জিয়া আনসারি। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন হাসিব রাইসুল ইসলাম আসাদ, শম্পা হুসনে আরা, জামিল
মোহাম্মদ হামিদ, কামরান জিয়াউল হুদা, ইরফান রেজাউল একরাম, ইকবাল রঞ্জু আহমেদ, কিশোর হাসিব মাস্টার রতন, কিশোরী শম্পা সামিয়া নাজ, মা সুমিতা দেবী, বাবা নজমুল হুদা, রুবি লুবনা জাহান। অন্যান্য ভূমিকায় শাহানা বেগম, হাবিবি আলম, হাফিজ উদ্দিন, AFM আব্দুল আলী ও কাজী আসাদ। শব্দগ্রহণে আব্দুর রব, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন সিরাজুল মজিদ মামুন।